এমন পাগলের সাথে থেকে পাগল না হয়ে উপায় আছে? ভাবুক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াত। সিদ্ধাতের কথার আগামাথা কিছুই বুঝতে পারেনি সে। আপনি কি ঘুরে ফিরে আমাকেই পাগল বললেন? কই না তো। আমিও তো সেটাই ভাবছি। আপনি আমাকে কেন পাগল বলবেন? যাই হোক, মা আপনাকে ডাকছে, এক্ষুনি যেতে বলল। কিছু হয়েছে? সেটা তো গেলেই বুঝতে পারবেন। সন্দেহ চোখে তাকায় সিদ্ধাত। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আমি এসে যেন এখানেই পাই। সিদ্ধাত চলে যেতেই রহস্যময় হাসি হাসে আয়াত। মা ডেকেছিলে আমায়? হ্যাঁ বাবা, বস এখানে। মায়ের পাশে গিয়ে বসে সিদ্ধাত। বলছিলাম কি, সামনের রবিবার আয়াতদের ভার্সিটি থেকে শিক্ষা সফরে নিয়ে যাচ্ছে। সোনারগাঁও নিয়ে যাবে মনে হয়। জানিস, সাথে অনেক গার্ডও থাকবে। পুরো সিকিউরিটির সাথে নিয়ে যাচ্ছে। ভ্রুজোড়া কুঁচকে যায় সিদ্ধাতের। এসব আমাকে কেন বলছো মা? আয়াত আর রিপাও যেতে চাচ্ছিল। না। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ উত্তর দেয় সিদ্ধাত। সিদ, না করিস না বাবা। ওরা সকাল থেকে আমার পিছনে পড়ে আছে তোকে রাজি করানোর জন্য। মা, তুমিও কি ওদের সাথে তাল মেলাচ্ছ? তুমি ভালো করেই জানো এসব আমার পছন্দ না। ওদের যেতে ইচ্ছে করলে আমরা সবাই একসাথে যাব, কিন্তু এইভাবে একা একা আমি কিছুতেই যেতে দেবো না। দরজার ওপাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল রিপা আর আয়াত। সিদ্ধাতের না শুনে একে অপরের দিকে তাকায় তারা। দেখেছো ভাবি, আমি আগেই বলেছিলাম মায়ের পিছু করে লাভ নেই। ভাইয়া কিছুতেই রাজি হবে না। দরজার পেছনে যে আড়ি পেতে তাদের কথা শোনা হচ্ছে, সেটা অনেক আগেই বুঝতে পেরেছে সিদ্ধাত। ধমকের সুরে রিপাকে ডেকে উঠে সে। হকচকিয়ে উঠে রিপা, ভয়ে আয়াতের হাত খামছে ধরে। আজ আমি শেষ। আয়াতও ভীতু চোখে তার দিকেই তাকিয়ে থাকে। তোর সাথেরটাকে নিয়ে আমার সামনে আয়, আর একবার যদি ডাকতে হয় খবর আছে তোদের। মাথা নত করে রুমে প্রবেশ করে তারা। কই, আমি তো কিছু বলিনি ভাইয়া। পা খুব বড় হয়ে গেছে তাই না? পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। সিদ্ধাতের ধমকে দুজনেই মাথা নত করে থাকে। আর তোমাকে কে দেয় এত সাহস? সিদ্ধাতের কথা শেষ হবার আগেই শব্দ করে কেঁদে উঠে আয়াত। তবদা খেয়ে যায় সিদ্ধাত। কান্না করার মতো কিছু তো এখানো সে বলেইনি, এর আগেই কান্না শুরু। কি হচ্ছে সিদ? তুই ওদের ভেবে ধমকাচ্ছিস কেন? কি এমন চেয়েছে ওরা? আয়াত ধমক খাওয়ার ভয়ে ন্যাকা কান্না জুড়ে দেয়। রুবিনা বেগম আগলে ধরেন দুই মেয়েকে। কোথাও যেতে পারবে না ওরা। কথাটা মাথায় ঢুকিয়ে দাও ওদের। এই বিষয়ে আর কিছু যেন না শুনি। আয়াতের দিকে তাকিয়ে বলে, 2 মিনিটে রুমে আসবে। মা, আমি কিছুতেই যাব না। তোমার ছেলে আমাকে ডেকে নিয়ে বকবে। কান্না করে না মা। ও যদি তোকে ধমকায় আমাকে বলবি, পরেরটা আমি দেখে নিব। সিদ্ধাতের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসে আয়াত। সিদ্ধাত তাকে চোখ রাঙিয়ে হনহনিয়ে বেরিয়ে যায়। সিদ্ধাত যেতেই অট্টহাসিতে ফেটে পড়ে তারা। ভাবি, এমন সিরিয়াস সময় তোমার কিভাবে কান্না আসে বলো তো? আরে বুঝবে না, এটা আমার জন্মগত ট্যালেন্ট। যাই বলিস মা, এসব পিকনিকের ভূত মাথা থেকে নামিয়ে দে। সিদ কিছুতেই রাজি হবে না। ঠিক আছে মা, তাই হবে। মুচকি হেসে দুই মেয়েকে বুকে জড়িয়ে নেন রুবিনা চৌধুরী। আয়াত। সিদ্ধাতের এহেন ডাকে চমকে উঠে আয়াত। হুম। কাছে আসে সিদ্ধাত, দুহাতে রাখে আয়াতের কাঁধে। আমি কি তোমাকে কোনো কিছুতে বাধা দিই? শান্ত তার কণ্ঠস্বর। না সূচক মাথা নাড়ায় আয়াত। তাহলে কেন আমাকে কিছু বলতে তোমার এত সংকোচ? আমি কি এতটাই খারাপ? অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে তার চোখে মুখে। ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে আয়াতের। সিদ্ধাতের চোখে চোখ রাখে। আমি সরি, আপনি কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। আমি কষ্ট পেয়েছি কে বলল? আপনার চোখ দেখেই বুঝতে পারছি। হালকা হাসে সিদ্ধাত। তাই নাকি? তা আমার চোখে দেখে আর কি কি বুঝেছো? মাথা নত করে নেয় আয়াত। থুতনি ধরে রাখ মাথা উঁচু করে সিদ্ধাত। তোমার সব প্রয়োজন আমার। তোমার যা চাই আমাকে বলবে। আর কোথাও যেতে ইচ্ছে করলে আমাকে জানাবে, আমি নিয়ে যাব। কিন্তু এভাবে একা একা কোথাও যেতে দেব না। এগুলো আমার একদম পছন্দ না। মনে থাকবে? মাথা নাড়ায় আয়াত, যার অর্থ হ্যাঁ। ঘুরতে যেতে চাও? হুম। বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলল আয়াত। শব্দ করে হাসে সিদ্ধাত। এই তোতা পাখি কই থেকে আসলো আমার জীবনে? এত হাসি খুশি তো আগে কখনো ছিলাম না আমি। লজ্জায় মাথা নত করে নেয় সে। কোথায় যেতে চাও? আপনি যেখানে নিয়ে যাবেন। ঠিক ঠিক আছে, কালকে বিকেলে রেডি থেকো, আমি নিয়ে যাব। আর রিপাকেও বলে দিও রেডি হয়ে থাকতে। আছে, তাহলে সোহানকেও বলবো। একদম না। সোজা সাপটা উত্তর সিদ্ধাতের। না, কেন?
ও সারাক্ষণ বউ বউ করবে, যেটা আমার পছন্দ না। শয়তানি হাসে আয়াত। আপনি কি জেলাস? মোটেও না। হাসি চেপে রাখে আয়াত। তাহলে আপনার সমস্যা কোথায়? আমার বউকে ও কেন বউ বলবে? তাহলে আপনি বলুন। কিছুক্ষণ চেয়ে থাকে সিদ্রাত। আয়াতের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, বউ, তুমি শুধু আমার বউ। সিদ্রাতের এমন গভীর নেশাক্ত কণ্ঠ সহ্য করতে পারল না আয়াত। এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমার বউ। কথাটা বলে আপন মনেই হাসে সিদ্রাত। মেয়েরা কোথাও যাবে আর লেট হবে না, এমনটা কি হতে পারে? কখনোই না। এই তো অফিস থেকে বাসায় ফিরে আয়াতের জন্য বসে আছে সিদ্রাত। রেডি হয়ে নিচে নেমে আসে তারা। লাল থ্রি পিস পরেছে আয়াত, এতে যেন নতুন বউ লাগছে তাকে। সিদ্রাত চোখ ফেরাতে পারে না। সিদ্রাতের এহেন দৃষ্টি দেখে লজ্জায় তরসর বাড়তে থাকে আয়াতের। বউ, তোমাকে সেই সুন্দর লাগছে। সোহানের কথায় কপাল কুঁচকে যায় সিদ্রাতের। এর একটা বিহেদ করতেই হবে আজকে। মুখ বন্ধ করে গাড়িতে গিয়ে বস, না হলে তোকে রেখেই চলে যাব। কথা মতো বাইরে চলে যায় সোহান। মা, আসছি। দেখে রাখিস ওদের, আর জলদি বাসায় ফিরিস। চিন্তা করো না মা, আমি আছি তো। রবীনাথ থেকে বিদায় নিয়ে বাড়ির বাইরে চলে যায় তারা। আয়াত পিছের সিটে বসতে গেলে হাত ধরে সামনের সিটে বসায় সিদ্রাত। দরজা লাগানোর সময় ঝুঁকে ধীর গলায় বলে, বউ আমার। সিট দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায় আয়াতের। অসম্ভব কাঁপন সৃষ্টি হয় এই সামান্য কথায়। কেন সে শুধু শুধু মানুষটাকে খেপাতে গিয়েছিল? এবার ঠেলা সামলো। ঘোরাঘুরি করে রাস্তার পাশে গাড়ি থামায় সিদ্রাত। আয়াতের বায়নাতেই এমনটা করতে হয়েছে। আয়াত, এখানে না দাঁড়াই। ভ্রু কুচকে সিদ্রাতের পানে তাকায় আয়াত। এসব খেলে শরীর খারাপ করবে এগুলো। এগুলো না খেলে আমার মনের অসুখ হবে, জলদি চলুন। আয়াতের বিপরীতে কিছু বলল না সিদ্রাত। তার ভালো করে বোঝা শেষ আয়াতকে এখন কিছু বলেও লাভ হবে না। রাস্তার মাঝেই গল্পের ঝুলি খুলে বসেছে আয়াত আর রিপা। সোহান তাদের বকবক শুনে বিরক্ত। ফুচকা অর্ডার করে গাড়ির কাছে ফিরে আসে সিদ্রাত। তাকে দেখে মুখ বন্ধ হয়ে যায় তাদের। কোন সময় আবার ধমক দিয়ে বসে কে জানে। লিপি একটা ছোটখাটো বাসা ভাড়া নিয়ে থাকে। সাথে থাকে তারই এক বান্ধবী। তাই আরোহীকে জায়গা দিতে বিশেষ বেগ পেতে হয় না তাকে। কোনো রকমে রাতটা পার করে আরোহী। নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। সকাল হতেই লিপির ফোন নিয়ে নিজের কাছের বন্ধুকে ফোন দিয়ে কিছু টাকা ধার নেয় আরোহী। একটা ফোন কিনতে হবে, এটা তার খুবই প্রয়োজন। আরোহী আর লিপি বিকেলের দিকে বেরিয়ে পড়ে ফোন কেনার উদ্দেশ্যে। রিক্সা করে দু বান্ধবী এটা ওটা নিয়ে কথা বলেই যাচ্ছিল। হঠাৎ রাস্তা পাশে চোখ যায় তার। দ্রুত রিক্সা থামাতে বলে সে। তৎক্ষণাৎ থেমে যায় রিক্সা। কি হয়েছে আরোহী, এখানে থামলি কেন? কোনো উত্তর নেই আরোহীর। সে তো এখন সামনে দুজন মানুষকে দেখায় ব্যস্ত। আরোহীর থেকে কোনো উত্তর না পেয়ে তার দৃষ্টি অনুসরণ করে তাকায় লিপি। গাড়ির সামনের অংশে পা ঝুলিয়ে বসে আছে আয়াত। মুখে তার অমায়িক হাসি। সিদ্রাত তার সামনে দাঁড়িয়ে নিজ হাতে আয়াতের মুখে ফুচকা তুলে দিচ্ছে আর কিছু একটা বলে হাসছে। দূরে থাকায় তাদের কোনো কথাই শুনতে পাচ্ছে না তারা। শক্ত হয়ে রিকশায় বসে থাকে আরোহী। আয়াত আর সিদ্রাতকে এমন অবস্থায় দেখবে এটা সে কল্পনাও করেনি। তাহলে কি ওরা একে অপরকে মেনে নিয়েছে? না, এটা হতে পারে না। ওদের হাসি আরোহীর শরীরে কাটার মতো বাজছে। আয়াতকে দেখেও কিছুটা অবাক হয় আরোহী। আগের মতো আর নেই আয়াত। শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। তাকে দেখে বোঝা যাচ্ছে সে ভালো আছে। আয়াতকে তো সে খুবই ভালোবাসে। তাহলে আজ ওর হাসি কেন সহ্য হচ্ছে না? কেন বিষাদ লাগছে সবকিছু? চোখ সরিয়ে সিদ্রাতের পানে দৃষ্টি নিক্ষেপ করে। সিদ্রাত এভাবে রাস্তার মাঝখানে ফুচকা হাতে দাঁড়িয়ে আছে? এটাও কি সম্ভব? আপন মনে এসব ভাবছে আরোহী। এটা তো সিদ্ধার্থ, আর সাথেরটা তোর বোন আয়াত না? লিপির প্রশ্নে চোখ নামিয়ে নেয় আরোহী। ছোট্ট কণ্ঠে বলে, রিক্সাওয়ালাকে তাড়া দেয় যাওয়ার জন্য। যেতে যেতে আবার পেছন ফিরে তাকায় তাদের দিকে। মনে তার একটা কথাই ঘুরপাক খেতে থাকে। এটা কিভাবে সম্ভব? ফোন কিনে দ্রুত বাসায় ফিরে আরোহী। কোনো কিছুতেই মন বসছে না তার। বিকেলের দৃশ্যটি বারবার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। সিদ্রাতের হাসি হাসি মুখটা ভেসে উঠে। নিজের দিকে একবার তাকায় আরোহী। পরনে তার লিপির অর্ধ পুরনো কামিজ। রাগে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। যাকে কষ্টে রাখার জন্য এত সব করলো, সে দিব্যি ভালো আছে, আর সে এভাবে ঠকে গেল। না, এটা কিছুতেই হতে পারে না। এমনটা সে কিছুতেই হতে দিবে না।
সিদ্রাতের সাথে তার ভালো থাকার কথা ছিল, তার জায়গায় আয়াতকে সে মেনে নিতে পারছে না। সেদিন রাতে আর ঘুমাতে পারল না সে। অসংখ্য চিন্তারা তাকে ঘিরে ধরেছে। নিজের সুখ ফিরিয়ে নেওয়ার জন্য দারুণ এক প্ল্যান বানায় সে। আমি যদি ভালো না থাকি, কাউকে ভালো থাকতে দেব না, কাউকে না। নিত্যদিনের মতো সকাল সকাল অফিসে চলে যায় সিদ্রাত। সবাই অফিসে যাওয়ার পর মহিলা পার্টিরা তাদের মতো কিছু একটা নিয়ে হাসাহাসি করছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। কেয়া গিয়ে দরজা খুলে অবাক নয়নে তাকিয়ে আছে। তাকে এমনভাবে অবাক হতে দেখে পেছন থেকে হাঁক ছাড়েন রুবিনা চৌধুরী। কিরে, কে এসেছে? আর তুই এমন করছিস কেন? কেয়া কিছু না বলে সরে দাঁড়ায়। হিল পরে প্রবেশ করে আরোহী। উপস্থিত সকলের চোখ আপনা আপনি বড় হয়ে যায়। এতটাই আশ্চর্য হয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না তাদের। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াত। কাপা কাপা ছোট্ট কণ্ঠে ডেকে উঠে, আপু, আপু কোথায় ছিলে তুমি? আরোহীকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয় আয়াত। আয়াতকে ছেড়ে সরে দাঁড়ায় আরোহী। নিজের হাতে আয়াতের চোখের পানি মুছিয়ে দেয়। এত অল্পতে চোখের পানি ফেললে চলবে? আমি তো বলবো তোর এবার সহ্য ক্ষমতা বাড়িয়ে নেওয়া উচিত, অনেক কাজে আসবে। আরোহীর রহস্যময় কথার মানে বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে সে। রুবিনা চৌধুরী ভীতু নয়নে তাকিয়ে আছে আরোহীর দিকে। সেও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ধীর পায়ে হেঁটে রুবিনার সামনে আসে আরোহী। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে পৈশাচিক হাসি দেয়। ভালো আছেন মা? চমকে অশ্রুমাখা চোখে তাকায় আয়াত। শুধু আয়াতই নয়, চমকে উঠে উপস্থিত সকলে। তুমি আমাকে মা বলছো কেন? রুবিনা চৌধুরীর কথায় শব্দ করে হাসে আরোহী। এতদিন তো এটাই বলেছি, তবে আজ কি হলো? কি হলো মানে? এটা তো আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। বিয়ের দিন পালিয়ে গিয়ে এখন আবার কেন ফিরে এসেছো? কি বলুন তো মা, আপনার ছেলে আমাকে এত ভালোবাসে যে আমাকে ফিরে আসতেই হলো। পাথর হয়ে দাঁড়িয়ে থাকে আয়াত। কথা বলার ভাষা হারিয়েছে সে। আরোহীর কথা শ্রবণ হতেই শরীর কাঁপছে তার। অশ্রুসিক্ত নয়নে এক অন্য আরোহীকে আবিষ্কার করছে সে। বিরক্তিতে কপাল কুঁচকায় রুবিনা। মুখ সামলে কথা বলো। আয়াত আমার সিদের বউ। তোমার জন্য কোথাও কোনো জায়গা নেই। তার ছিলেন হাসি হাসে আরোহী। সিদ্রাতের মন জুড়ে এখনো শুধু আমারই বসবাস, সেখানে আয়াতের কোনো জায়গা নেই। আরোহীর কথায় চিৎকার করে আয়াত। প্লিজ আপু চুপ করো, আমি এসব নিতে পারছি না। সত্যিটা তেতোই হয় আয়াত। আয়াতের সামনে এসে দুহাত তার হাতে পুড়ে নেয় আরোহী। আয়াত বোন আমার, তুই তো জানিস আমি সিদ্রাতকে কত ভালোবাসি। সিদ্রাত শুধুই আমার। তুই আমাদের মাঝে চলে এসেছিস, তাই বলছি তুই আমাদের মাঝখান থেকে চলে যা। আশা রাখবো বরাবরের মতো নিশ্চয়ই আমার কথার অবাধ্য হবি না। সম্বিত নির্বাক আয়াত। চোখের জল বিনা বাধায় গড়িয়ে পড়ছে। আপু তুমি এমনটা বলো না, উনি আমার স্বামী। রেগে যায় আরোহী। বড় বোনের প্রেমিক যে তোর দুলাভাই হওয়ার কথা ছিল, তাকে স্বামী বলতে লজ্জা করছে না তোর? এত বেহায়া কবে থেকে হলি তুই? আমি তাকে ভালোবাসি। কাতর কণ্ঠে বলে আয়াত। চমকায় আরোহী। সে সেদিনই বুঝেছিল আয়াত সিদ্রাতকে ভালোবেসে ফেলেছে, তবে এভাবে তার সামনে ভালোবাসার কথা বলবে এটা আশা করেনি। আয়াত, পাগলামি করিস না। সিদ্রাত শুধু আমাকেই ভালোবাসে। সে কি কখনো বলেছে তোকে ভালোবাসে? তোকে তো শুধু আমার উপর রাগ করে বিয়ে করেছিল। কানে হাত চেপে ফ্লোরে বসে পড়ে আয়াত। আমি ওনাকে অনেক ভালোবাসি, থাকতে পারবো না তাকে ছাড়া। হাউমাউ করে কাঁদে আয়াত। জেরিন তাকে ধরে সোফায় বসিয়ে দেয়। বের হয়ে যাও আমার বাড়ি থেকে। রুবিনা চৌধুরীর কথায় হাসে আরোহী। বাসা থেকে বের করে কি হবে? মন থেকে বের করতে পারবেন তো? চোখ রাঙায় রুবিনা। একটা কথাও না, এক্ষুনি বের হও। আমার বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি। বাঁকা হেসে আয়াতের কাছে যায়। সে কানের কাছে মুখ নিয়ে বলে, তুই ভালো করেই জানিস ছোট থেকে অনেক জিদ আমার। আমার জিনিস আমি নিয়েই ছাড়বো। ভালো কথায় কাজ না হলে আঙ্গুল ভাগাতে আমার সময় লাগবে না। এই বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নে, তোর যাওয়ার দিন ঘনিয়ে আসছে। শয়তানি হেসে বের হয়ে যাচ্ছে আরোহী। যেতে যেতে জানিয়ে যায় খুব শীঘ্রই আবার দেখা হবে। উঠে দাঁড়ায় আয়াত। আপু এসেছিল, কেউ ওনাকে বলবেন না প্লিজ। হাত জোর করে কথাটা বলে আয়াত। কিন্তু আয়াত,
প্লিজ মা, প্লিজ। চোখের পানি মুছতে মুছতে উপরে চলে যায় আয়াত। তার যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে রুবিনার। তুই চিন্তা করিস না ছোট, আমাদের সিদ আছে না, ও ঠিক সামলে নিবে। রাতে বাসায় ফিরে কিছুটা অবাক হয় সিদ্রাত। রোজকার মতো আয়াত লিভিং রুমে নেই। আয়াত তো এখানেই তার ফেরার অপেক্ষায় বসে থাকে। তবে আজকে কি হলো? সোফায় বসে এক ঢোকে গ্লাসের সব পানি শেষ করে সিদ্রাত। মা, আয়াতকে দেখছি না যে। রুমেই আছে। ও, কথায় বাড়ায় না সিদ্রাত। দ্রুত পায়ে উপরে চলে যায়। রুমের কোথাও নেই আয়াত। ব্যালকনিতে যায় সে। আপন মনে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আছে আয়াত। সিদ্রাত পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আজকে কেউ আমার জন্য অপেক্ষা করেনি কেন? আজকে কি আমার কথা তার মনে পড়েনি? নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে আয়াত। সিদ্রাত তাকে ছেড়ে দাঁড়ায়। খুবই ক্লান্ত লাগছে, আমি গোসল করে আসছি। মাথা নাড়ায় আয়াত। আয়াত, কথা বলছো না কেন? প্রতিদিন তো বাসায় আসার সাথে সাথেই কথার ঝুড়ি খুলে বসে, আজ কি হলো? আয়াতকে ঘুরিয়ে তার দিকে মুখ করে দাঁড় করায় সিদ্রাত। ধক করে উঠে তার বুক, গম্ভীর শোনায় তার কণ্ঠ। চোখ মুখ এমন ফোলা আছে কেন? কি হয়েছে? কিছু না। তুমি কান্না করেছো? কেউ কিছু বলেছে? বলো আমায়। না। আয়াত, প্লিজ আর কিছু জিজ্ঞেস করবেন না। রেগে যায় সিদ্রাত। তার মানে তুমি আমাকে বলবে না? না। প্রচন্ড রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় সিদ্রাত। রুবিনা চৌধুরীর সামনে এসে থামে। মা, আয়াত কাঁদছে কেন? কিছু কি হয়েছে? তুমি জানো কিছু? না। সিদ্রাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় তিনি। মা, আমার সাথে কথা না বলে তুমি চলে যাচ্ছ কেন? কি হয়েছে? কেউ কিছু বলছো না কেন? সবাইকে চুপ থাকতে দেখে মেজাজ বিগড়ে যায় তার। পাশে থাকা টেবিলে লাথি মেরে হনহনিয়ে চলে যায় উপরে। আয়াতকে হাজার জিজ্ঞেস করেও কোনো লাভ হলো না সিদ্রাতের। অবশেষে চুপ হয়ে যায় সে। ঠিক আছে, তুমি যখন বলতে চাচ্ছ না তখন আর জোর করবো না। তবে আমি যদি পরে জানতে পারি কোনো ফালতু বিষয় নিয়ে কান্না করে নিজের এমন অবস্থা করেছো, তাহলে তোমার খবর আছে। রেগে মেগে ওয়াশরুমে প্রবেশ করে। রাতটা কোনো রকম পার করে আয়াত। নিত্যদিনের মতো সকালের নাস্তা করেই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় সবাই। সিদ্ধার্থ বেরিয়ে যাবে এমন সময় সামনে আসে আয়াত। আসছি, খাবার খেয়ে নিও। আয়াতের মুখের দিকে তাকিয়ে থাকে সিদ্ধার্থ। কিছু বলবে? ভালোবাসেন আমায়? পাগলামি বন্ধ করো আয়াত, বাচ্চা নাও তুমি, বোঝার ক্ষমতা আছে তোমার। রাগে হনহনিয়ে বেরিয়ে যায় সে। আয়াত তার যাওয়ার পানে চেয়ে চোখের জল ছেড়ে দেয়। আয়াত তার মাকে ফোন করে জানতে পারে সবটা। আনোয়ার আহমেদের নিষেধ থাকা সত্ত্বেও আয়াতের জেদের কাছে হার মেনে সবটা বলে দেন রূপা বেগম। সবটা শুনে নির্বাক আয়াত। তবে আরোহী চৌধুরীর বাড়িতে আসার খবর গোপন করে গেল সে। বিকেলে আবারও চৌধুরীর বাড়িতে পা পড়ে আরোহীর। তোমাকে না বলেছি এখানে আসবে না? রুবিনা চৌধুরীর কথায় বিশেষ গুরুত্ব দিল না আরোহী। সিদ্রাতের সাথে দেখা করতে এসেছি, ওকে বাসায় আসতে বলুন, না হলে আমি ওর অফিসে চলে যাব, আর সেটা মোটেই ভালো দেখাবে না। আরোহীর ধারণা সিদ্ধার্থ তাকে দেখলে নিশ্চয়ই ফিরিয়ে দিবে না। ইমোশনাল ব্ল্যাকমেল করে বাধ্য করবে আয়াতকে ছেড়ে তাকে বিয়ে করতে। নিজেকে সামলে আরোহীর কাছে যায় আয়াত। তুমি কি করতে চাইছো? আমি আমার সিদ্রাতকে ফিরে পেতে চাই। ধীর গলায় বলে আরোহী। আপু, তুমি হয়তো ভুলে যাচ্ছ সে এখন আমার স্বামী। রেগে যায় আরোহী। কি স্বামী স্বামী করছিস? ভালোই ভালোই বলছি আমার সামনে থেকে সরে যা, না হলে আমার খারাপ রূপ দেখাতে বাধ্য হব। তাচ্ছিলেন হাসি হাসা আয়াত। এর থেকেও খারাপ রূপ আছে তোমার। আমার তো ভাবতেই অবাক লাগছে তুমি আমার সেই আপু। আমার আপু তো এমন ছিল না। বেশি কথা বলবি না, আমার সুখের জন্য আমি সব করতে পারি, সব। জেরিন নীরব দর্শক হয়ে তাদের কার্যকলাপ দেখছে। কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না। রুবিনা চৌধুরীর একটু আড়ালে গিয়ে ফোন করে সিদ্ধার্থকে। শীত, এক্ষুনি বাসায় আয়, কাজ আছে। কি হয়েছে মা, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, শুধু তুই একটু বাসায় আয়, কাজ আছে। ঠিক আছে বলে ফোন কেটে দেয় সিদ্ধার্থ। মনে অজানা ভয় জাগ্রত হয় তার। নিশ্চয়ই কিছু হয়েছে। দ্রুত কেবিন থেকে বেরিয়ে যায় সে। আরোহিমা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আয়াত এখন সিদ্ধার্থের বউ, কেন তুমি ওদের মাঝে আসছো? নিজের হাতে কেন বোনের সংসারে অশান্তি করছো?
রুবিনা চৌধুরীর কথায় শব্দ করে হাসে আরোহী। যে মানুষটা ওকে জেদের বসে বিয়ে করেছে সেটা আবার কিসের সংসার? আমার সাথে রাগের বশীভূত হয়ে আয়াতকে বিয়ে করেছে। এখন আমি এসে গেছি, আয়াত এবার তার জায়গায় ফিরে যাবে। চিৎকার করে আয়াত। না, আমি কোথাও যাব না। আর না উনি আমাকে যেতে দেবে। রাগের মাত্রা বাড়ে আরোহীর। যেতে তোকে হবেই। না, যাব না। কি করবে তুমি? দেখতে চাস আমি কি করব? কেউ কিছু বুঝার আগে আয়াতের হাত ধরে টেনে দরজার বাইরে ছুঁড়ে মারে আরোহী। শক্তপোক্ত দুটি হাত কোমর আঁকড়ে জড়িয়ে ধরে আয়াতকে। বন্ধ চোখ জোড়া খুলে আয়াত। সিদ্রাতকে দেখে সেও শক্ত হাতে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরোহীকে দেখে রাগে চোখ দুটো লাল হয় সিদ্রাতের। রক্তচক্ষু নিক্ষেপ করে আরোহীর উপর। কিছুটা ঘাবড়ে যায় আরোহী। রুবিনা চৌধুরী সহ ছুটে আসে সকলেই। সিদ্রাতকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রুবিনা। উচ্চ কণ্ঠে চিৎকার করে সিদ্রাত। আয়াতের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলে? সিদ্রাতের ধমকে কেঁপে উঠে আয়াতও। শক্ত হয় তার হাতের বাঁধন। ফুপানোর আওয়াজ থেমে যায়। সিদ্রাত আয়াতকে তার সামনে এনে দাঁড় করায়। হাত দিয়ে চুল ঠিক করে নরম কণ্ঠে শুধায়। কোথায় লেগেছে তোমার? না বোধক মাথা নাড়ায় আয়াত। গা পিত্তে জ্বলে যায় আরোহীর। সুযোগ বুঝে সিদ্রাতের হাত ধরে। সিদ্রাত, আমার ভুল হয়ে গেছে। তুমি কথা শেষ করার আগেই সিদ্রাত এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না। আর আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বউকে বের করে দিচ্ছ? কোথায় পেলে এত সাহস? সিদ্রাতের এহেন আচরণ মোটেও আশা করেনি আরোহী। সে তো ভেবেছিল তাকে দেখে সিদ্রাতের সব রাগ কমে যাবে। কান্নার অভিনয় শুরু করে সে। যে করেই হোক সিদ্রাতকে হাতে রাখতে হবে। সিদ্রাত, আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো। তাহলে তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ভালোবাসতাম না, তোমাকে শুধু ভালো লাগতো। সেটা তখন না বুঝলেও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ভালোবাসা আর ভালো লাগা এক নয়। তোমাকে ভালো লাগতো বিধায় অন্য কাউকে বিয়ে করতে পেরেছি, ভালোবাসলে হয়তো পারতাম না। এক নাগারে কথাগুলো বলে থামে সিদ্রাত। আয়াত এখনো তাকিয়ে আছে তার দিকে। খুব সরি, এখন তো আমার তোমাকে আপনি সম্বোধন করতে হবে। যত যাই হোক, আমার বউয়ের বড় বোন বলে কথা। আয়াতের দিকে তাকিয়ে মুচকি হাসে সিদ্রাত। সিদ্রাতের কথা কর্ণগোচরে হতেই তরতর করে রাগ বাড়ে আরোহীর। তুমি এমন করতে পারো না সিদ্রাত। চিৎকার করে আরোহী। গলা নামিয়ে কথা বলুন, এটা আমার বাড়ি, এখানে এসব চলবে না। বোনকে দেখতে এসেছেন, দেখেছেন, এবার আসুন। সিদ্রাতের কথায় অপমানে গা পিত্তি জ্বলে উঠে আরোহীর। আমি ওকে দেখতে আসিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে, তবে একা। আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। আয়াতকে নিয়ে ভেতরে চলে আসে সিদ্রাত। আয়াতকে চেয়ারে বসিয়ে পানির গ্লাস হাতে ধরিয়ে দেয়। পানি শেষ করে চুপটি করে বসে থাকে আয়াত। পেছন থেকে ভেসে আসে আরোহীর কণ্ঠ। তুমি এমন করছো কেন? একবার আমার কথাটা শোনো। আপনি আমার বউয়ের বড় বোন বলে এখনো সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছেন, না হলে এতক্ষণ। মানুষ মাত্রই ভুল, আমার একটা ভুল হয়ে গেছে, তাই বলে তুমি এমন করবে? আমি তোমাকে ভালোবাসি। এটা ভুল নয়, এটা ধোঁকা। আপনি আমাকে নয়, আমার টাকাকে ভালোবেসেছেন। প্লিজ সিদ্রাত, এভাবে বলো না। আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া, তাই তো ফিরে এসেছি। শব্দ করে হাসে সিদ্রাত। মিথ্যে বলার স্বভাব এখনো গেল না আপনার? আমার সাথে গেম খেলতে আসিয়েন না। আমি চাইলে সেদিনই আপনাকে বের করতে পারতাম, কিন্তু আমি করিনি। যেতে দিয়েছি আপনাকে। আমার জীবনে আপনার জন্য কোনো জায়গা নেই। কী ভেবেছিলেন আপনি চলে যাবার পর ভেঙে গুড়িয়ে যাব আমি? একদমই না। এই সিদ্রাত চৌধুরী এত সহজেই ভেঙে যাবার পাত্র নয়। তবে নিজের বিশ্বাসের কাছে লজ্জিত ছিলাম। নিজের প্রতি রাগ লাগতো। আয়াতের দিকে তাকায় সিদ্রাত। তবে আল্লাহ আমার জীবনে আমার ভালো থাকার ওষুধ পাঠিয়েছেন। এখন তো আমার আপনাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করে। আপনি চলে না গেলে হয়তো এত কিছু পেতাম না। আরেকটা কথা, আপনাকে আমি আমার আর আয়াতের আশেপাশে দেখতে চাই না। আয়াত শুধু অবাক চোখে সিদ্রাতের দিকেই তাকিয়ে আছে। চোখ দিয়ে ঝরছে অঝর জলধারা। এই পর্যায়ে আরোহীর রাগ গিয়ে পড়ে আয়াতের উপর। আয়াতের এত সুখ সে মেনে নিতে পারছে না। এই সুখ তো আমার হওয়ার কথা ছিল। আমি ভালো না থাকলে কাউকে ভালো থাকতে দেব না। আপন মনে কথাগুলো ভেবে আশেপাশে কিছু খুঁজতে থাকে সে। পাশে থাকা টেবিলের উপর ফুলদানি চোখে পড়ে তার। মনে মনে কিছু একটা ভেবে পৈশাচিক হাসে সে।
চেয়ারে বসে সমানে চোখের জল ফেলে যাচ্ছে আয়াত। আরোহী তার চাচা মেয়ে হলেও এতদিন ধরে নিজের আপন বোন মনে করে এসেছে সে। আরোহীর বলা প্রত্যেকটা কথা তার গায়ে কাটার মতো বিঁধেছে। কি দোষ ছিল তার? সে তো চায়নি সিদ্ধার্থকে বিয়ে করতে। সে তো চায়নি তার আপুর ভালোবাসার মানুষটাকে ভালোবাসতে। তাহলে কেন এমন করে সব উলটপালট হয়ে গেল? কেন আজ এমন পরিস্থিতিতে পড়তে হলো তাকে? কেনই বা আরোহীর তিক্ত কথার জবাব সে দিতে পারল না? সিদ্ধার্থ তাকে ভালোবাসার কথা বলেনি এই জন্য? কার দোষ দিবে সে? সিদ্ধার্থের নাকি আরোহীর? মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আয়াত। মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আয়াত। সিদ্ধার্থ তার হাত ধরতে গেলে হাত সরিয়ে নেয় আয়াত। প্রচন্ড অভিমান কাজ করছে সিদ্ধার্থের উপর। আয়াতের মাথায় হাত রাখে সিদ্ধার্থ। আয়াত পুনরায় হাত সরিয়ে দেয়। আয়াতের অভিমান আঁচ করে মুচকি হাসে সে। রবিনা চৌধুরী ইশারায় কাছে ডাকে সিদ্ধার্থকে। সিদ্ধার্থ এগিয়ে যাচ্ছে তার দিকে। মাঝপথে কিছু একটা শব্দ শুনে পেছন ফিরে তাকায় সে। রাগে জিদে ক্ষোভে মাথা কাজ করে না আরোহীর। পাশে থাকা কাচের ফুলদানি উঠিয়ে ছুঁড়ে মারে আয়াতের দিকে। সিদ্ধার্থ দ্রুত আয়াতের সামনে গিয়ে আয়াতের দুপাশে হাত দিয়ে তার দিকে ঝুঁকে পড়ে। কাচের ফুলদানিটা এসে লাগে সিদ্ধার্থের পিঠে। ভয় পেয়ে চিৎকার করে আয়াত। ভয়ে চোখ কুঁচকে বন্ধ রাখে। দ্রুত চোখ খুলে ফেলে। সিদ্ধার্থের চোখে চোখ পড়ে তার। ভালোবাসি। সিদ্ধার্থের এক কথায় শির দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে যায় আয়াতের। অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে কান্না বেড়ে দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ ওভাবে অতিবাহিত হওয়ার পর চোখ মুখে শক্ত হাতে সিদ্ধার্থের বুকে ধাক্কা মেরে উঠে দাঁড়ায়। সিদ্ধার্থ নির্বাক হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে। ততক্ষণে জেরিন গিয়ে আরোহীকে আটকায়, যাতে সে আর এমন কিছু করতে না পারে। দৌড়ে রুবিনা চৌধুরীকে জড়িয়ে ধরে আয়াত। মা বলতো সবাই আমাকে কি পেয়েছে, আমি কি মাটির খেলনা, সবাই খেলছে আমাকে নিয়ে, সবাই। হাউমাউ করে কাঁদে আয়াত। রুবিনা চৌধুরী বুকে জড়িয়ে নেয় তাকে। চোখ দুটো ছলছল করছে তার। প্রেম করলো আপু, বিয়ে না করে পালিয়ে গেল, এসবের আগা মাথা কিছু না জানা সত্ত্বেও উনি রাগের বশে আমাকে বলির পাঠা বানালেন। বাবা মা আমার মতের বিরুদ্ধে তুলে দিলেন তার হাতে। উনিও আপুর রাগ ক্ষোভ আমার উপর ফলালেন। সেদিনও কিছু করার ছিল না আমার। দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হলো। কেন? আরোহীর বোন বলে কষ্ট পেতে পেতে চুপ হয়ে গেলাম। ঠিক আছে, মেনে নিতে চাইলাম সবটা। ধীরে ধীরে মিশে গেলাম তার সাথে। আমার প্রতি তার আচরণও পাল্টে গেল। ভালো লাগতে শুরু করলো তাকে। ধীরে ধীরে ভালোবেসে ফেললাম। মেনে নেওয়া থেকে বেরিয়ে এসে তাকে ভালোবেসে ফেললাম। সেও সঙ্গ দিল আমার। জীবন রঙিন আলোয় ভরে গেল। নিজেকে সব থেকে সুখী মানুষ বলে গণ্য হলো। আজ দেখো এই সুখটুকুও টিকলো না আমার কপালে। নিজের বোন ফিরে এসে তার জায়গা ফেরত চাইছে। কি করে দেই বলো তো? নিজের থেকেও বেশি বিশ্বাস করি ওনাকে। তার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য দিনরাত ছটফট করেছি, কিন্তু সেটা শোনার সৌভাগ্য হয়নি। তবু আমি জানি সে আমাকে ভালোবাসে। কত কিছু শুনতে হয়েছে আমাকে। আমি কেন আপুকে উচ্চ গলায় বলতে পারলাম না উনি আমাকে ভালোবাসে? সে শুধু আমার, কেন বলতে পারলাম না উত্তর দিতে? বলো ওনাকে। আর কত কষ্ট সহ্য করব আমি? আর কত কষ্ট সহ্য করলে সবার সামনে বলতে পারবো আমারও একটা নিজস্ব মানুষ আছে? রুবিনা চৌধুরীকে ছেড়ে ধপ করে সোফায় বসে মুখে হাত গুজে কান্না করে আয়াত। সিদ্ধার্থ ধীর পায়ে তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। কিছুক্ষণ তাকিয়ে থাকে আয়াতের কান্না মাখা মুখের দিকে। সরি, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি। তাতে আফসোস নেই আমার, কারণ এই অন্যায়ের মাধ্যমে তোমাকে পেয়েছি আমি। আর ভালোবাসার কথা বলতে হবে কেন? তুমি বোঝো না আমায়? তোমাকে ছাড়া নিজেকে এক মুহূর্ত কল্পনা করতে পারি না আমি। গভীর ভালোবাসা প্রকাশ পাচ্ছে সিদ্ধার্থের কণ্ঠে। উঠে দাঁড়ায় সে। আপু, আমি তোমাদের মাঝখানে আসিনি, আমাকে টেনে আনা হয়েছে। আর তুমি যদি ভালোই বাসতে তাহলে চলে গেলে কেন? তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। ঠিক আছে, আশা করি কালকের করা সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো তুমি। রাগী চোখে তাকায় আরোহী। সিদ্ধার্থ আয়াতের সামনে এসে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে আরোহীর পানে। রাগী কণ্ঠে দ্রুত গলায় বলে, এমন দুঃসাহস আর দেখাইয়েন না। ওর দিকে বাড়ানো প্রত্যেকটা হাত ভেঙে গুড়িয়ে দেব। নিজে থেকে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আমি চলে যাচ্ছি, তবে খুব শীঘ্রই আবার দেখা হবে। আরোহী চলে যেতেই উপস্থিত সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আয়াত কাউকে কিছু না বলে দৌড়ে উপরে চলে যায়। সিদ্ধার্থ এক দৃষ্টিতে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জেরিন এসে দাঁড়ায় তার পাশে। ভাইয়া ধমকিও না ওকে, খুব কষ্ট পাচ্ছে। কালকে সকল ঘটনা খুলে বলে সে।
সিদ্ধাত একবার জেরিনের দিকে তাকিয়ে উপরের দিকে হাঁটা ধরে। বিছানায় উপর হয়ে শুয়ে শব্দ করে কেঁদে চলেছে আয়াত। দরজা খোলার আওয়াজে বালিশে মুখ গুজে দরজা লাগিয়ে অসহায় মুখে দাঁড়িয়ে থাকে সিদ্ধাত। আয়াতের কান্না তার শরীরে কাটার মতো বিচ্ছে। বিছানার এক সাইডে আয়াতের দিকে পিঠ করে বসে সিদ্ধাত। হাঁটুতে দুহাতের ভর ছেড়ে দিয়ে মাথার চুল আঁকড়ে ধরে। সিদ্ধাত বিছানায় বসায় কান্না থেমে যায় আয়াতের, তবে এখনো সমানে হেঁচকি তুলে যাচ্ছে, যার দরুন শরীর মৃদু কাঁপছে তার। এভাবেই চলে যায় কিছু সময়। সিদ্ধাত মাথা উঠিয়ে আয়াতের দিকে তাকায়। হেঁচকি তোলার ফলে সামান্য শরীর কাঁপছে আয়াতের, যা দৃষ্টিগোচর হয় না সিদ্ধাতের। তার দিকে এগিয়ে যায়, ধীর গতিতে তার হাত ধরে। আয়াত এক ঝটকায় হাত সরিয়ে দেয়। ব্যথিত হয় সিদ্ধাত, পুনরায় হাত রাখে। আয়াত আবার হাত গুটিয়ে নেয় নিজেকে। এমন করে না সোনা, কাছে এসো। সিদ্ধাত ছুটে গেলে পুনরায় সরে যায় আয়াত। ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। কান্নার ফলে কথা আটকে যাচ্ছে তার। শান্ত হও আয়াত, কিচ্ছু হয়নি। কিভাবে শান্ত হব? ফিরে এসছে আপু, সব ধ্বংস করে দেবে। আমি পারছি না, এসব মেনে নিতে পারছি না। এর থেকে মরণ ভালো। রাগে চোয়াল শক্ত হয় সিদ্ধাতের। থাপড়িয়ে গাল লাল করে দেবো। খুব সাহস হয়েছে তাই না? আর যদি এমন কথা শুনি খুব খারাপ হবে বলে দিলাম। সিদ্ধাতের ধমকে কান্না বেড়ে যায় আয়াতের। দীর্ঘশ্বাস ছাড়ে সিদ্ধাত। কিছুটা সময় ওভাবেই বসে থাকে। একটানে আয়াতকে ধরে নিজের সাথে মিশিয়ে শক্ত হাতে জড়িয়ে নেয়। আমার কাছে আসবে না, খুব খারাপ, আপনি কষ্ট দিয়েছেন আমায়। কান্নারত অবস্থায় চিৎকার করে বলতে থাকে আয়াত। ছুটার প্রয়াসে সিদ্ধাতের বুকে বিরতিহীন কিল ঘুষি মারতে থাকে। আমি ভালো হই আর খারাপ, আমি তোমারই। আয়াতকে শান্ত করার প্রয়াসে এক হাতে তাকে শক্ত করে জড়িয়ে রেখে অপর হাতে তার মাথায় আদুরে হাত বুলাতে থাকে সিদ্ধাত। এক সময় ছোটাছুটি থেমে যায় আয়াতের। হাঁপিয়ে উঠে সিদ্ধাতের বুকে নিশ্চুপ হয়ে পড়ে রয়। কোনো নড়চড় নেই তার শরীরে, শুধু চোখ দিয়ে অনর্গল নোনা পানি বেরিয়ে চলছে। সিদ্ধাত যত্ন সহকারে তার অগোছালো চুলগুলো ঠিক করার প্রয়াস করছে। কালকে তোমার আপু এসেছিল বলেই তোমার ওই অবস্থা ছিল। চুপ থাকে আয়াত। তাহলে কি আমি ধরে নেবো তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি? সিদ্ধাতকে ছেড়ে উঠে বসে আয়াত। চোখের পানি মুছে নেয়। সিদ্ধাতের দৃষ্টিতে দৃষ্টি মেলায়। শান্ত তার কণ্ঠ। বিশ্বাস করি বলেই এখনো এখানে আছি, না হলে আপুকে কষ্ট দিতে পারতাম না। আমি আপু যা বলতো তাই করতাম। আয়াতের হাত নিজের হাতে পুড়ে নেয় সিদ্ধাত। আয়াত, এসব ভেবে কখনো মন খারাপ করবে না সোনা। তোমার আপু একটুও কষ্ট পাচ্ছে না। সে আমাকে কখনো ভালোবাসেনি। আজ সে প্রতারিত হয়ে ফিরে এসেছে। তার কাছে কিছুই নেই, এজন্যই আমার কাছে আসার চেষ্টা করছে। এটা আমিও বুঝতে পারছি, কিন্তু আপু খুবই জেদি, আবার ফিরে আসবে। টলটলে চোখে কথাটা বলল আয়াত। আমি আছি তো, সব ঠিক করে দেব। শুধু তুমি আমার উপর ভরসা রেখো। হ্যাঁ সূচক মাথা নাড়ায় আয়াত। এত সহজে এভাবে হাল ছেড়ে দাও কেন? এতটা নরম হলে চলবে না আয়াত। প্রত্যেকটা অন্যায় কথার উচিত জবাব দিতে হবে। তুমি এত নরম বলেই যে কেউ খুব সহজেই তোমাকে আঘাত করতে পারে। পারি না আমি এত পাষাণ হতে, পারি না কারোর মুখের ওপর জবাব দিতে। তবে আমি মন খুলে বলতে চেয়েছিলাম, সে আমাকে ভালোবাসে, সে আমার। কেন বললে না? রেগে যায় আয়াত। কিভাবে বলবো? আপনি কখনো আমাকে ভালোবাসার কথা বলেছেন? মুখে বলতে হবে কেন? তুমি কি আমার চোখের ভাষা বুঝো না? আপনি কেন স্বীকার করলেন না? ভয়। অবাক হয় আয়াত। ভয়? ভয়। একবার ভালোবাসা প্রকাশ করেছিলাম, তার ফল পেয়েছি, তাই ভয় হয়। ভালোবাসা প্রকাশ করলে যদি তুমিও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে আয়াতের। যদি আমিও করি? যদি আমাকে ছেড়ে যাও। এই বিশ্বাস আমার উপর? কেউ বিশ্বাস নিয়ে বাজেভাবে খেলেছিল, তাই ভয় কাজ করে। আয়াত, আমি তোমাকে বিশ্বাস করি। আমি চেয়েছিলাম অন্যভাবে আমার ভালোবাসা প্রকাশ করতে। পরিস্থিতিটা এমন হয়ে গেল। আমি তোমাকে অনেক ভালোবাসি আয়াত, আমার নিজের থেকেও বেশি। একটা মানুষকে যে এতটা ভালোবাসা যায়, তুমি আমার জীবনে না আসলে বুঝতেই পারতাম না। সুখের অশ্রু গড়িয়ে পড়ছে আয়াতের চোখ দিয়ে। কপাল কুঁচকায় সিদ্ধাত। তোমার সমস্যাটা কি বলো তো? ভালোবাসি বললেও কাঁদো, আবার না বললেও কাঁদো। তুমি আসলে চাওটা কি? আমি চাই আপনি সারাদিন আমাকে ভালোবাসার কথা বলুন। এটা শোনার জন্য অনেক কষ্ট পেতে হয়েছে আমায়। অসহায় চোখে তাকিয়ে থাকে সিদ্ধাত। সরি সোনা, আর কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। কথা দিচ্ছি, আমি থাকতে কষ্টের এক বিন্দু পানি এই চোখ দিয়ে ছড়বে না। ঠোঁট উল্টিয়ে আবারও কান্না করে আয়াত। আবার কাঁদছো কেন?
সব কান্না কষ্টের হয় না। কিছুটা ভরকে যায় সিদ্রাত। নত মাথায় কথাটা বলে আয়াত। সিদ্রাত এক টানে কাছে নিয়ে আসে তাকে। অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। তোমার সাথে আমার জরুরি কথা আছে, শোনো। চোখ মুছে স্বাভাবিক হয় আয়াত। বলুন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিদ্রাত। চোখে চোখ রাখে আয়াত। কি হলো বলছেন না কেন? আয়াতের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে। ভালোবাসি। লজ্জায় মাথা নত করে নেয় আয়াত। উঠতে গেলেই শক্ত হাতে চেপে ধরে সিদ্রাত। আমার উত্তর না দিয়ে কোথাও যাওয়া চলবে না। কিসের উত্তর চাই আপনার? ভালোবাসি। পুনরায় বলে সিদ্রাত। নত মাথায় বা থুতনিতে ঠেকায় আয়াত। নিচু গলায় সময় নিয়ে বলে। আমিও ভালোবাসি। মুচকি হেসে আয়াতকে বুকে জড়িয়ে নেয় সিদ্রাত। আয়াত লজ্জায় তার পিঠ আঁকড়ে ধরে। হালকা আর্তনাদ করে সিদ্রাত। ভয় পেয়ে তৎক্ষণাৎ ছেড়ে দেয় আয়াত। চিন্তিত চোখে মুখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারে। কি হয়েছে? কিছু না। মিথ্যে বলছেন কেন? আপনার পিঠে কি হয়েছে? কই কিছু হয়নি। তখনকার কথা মনে হতেই আয়াত দ্রুত পায়ে উঠে যায়। সিদ্ধাতের পিঠের দিকে তাকিয়ে চোখ দুটো আপনা আপনি বড় হয়ে যায়। আরোহী ছুঁড়ে মারা কাচের ফুলদানি তার পিঠে লাগায়। জায়গাটা অনেকটা কেটে রক্ত জমাট বেঁধে আছে। পুনরায় চোখ দুটো টলমল করে আয়াতের। খুবই খারাপ আপনি। কেন কিছু না বলে এভাবে ব্যথা সহ্য করছেন? রিল্যাক্স আয়াত, কিচ্ছু হয়নি, সামান্য কেটেছে। চুপ থাকুন আপনি, একটা কথা বলবেন না। কতটা রক্ত বেরিয়েছে সেই খেয়াল আছে আপনার? আপনাকে বলে কি হবে? আমার এই তো খেয়াল রাখা উচিত ছিল। আমাকে বাঁচাতে গিয়ে এমন হলো কেন যে আমাকে বাঁচাতে? আর একটাও কথা নয়। ঠিক আছে, কিচ্ছু বলবো না আমি। স্পষ্ট অভিমান প্রকাশ পাচ্ছে তার কথায়। দেখি শার্ট খুলুন। তুমি ছাড়ো আয়াত, আমি দেখে নেব। আপনি শার্ট খুলবেন কিনা? আয়াতের জেদের কাছে হার মেনে শার্ট খুলে দেয় সিদ্রাত। আয়াত তার পিঠে তাকিয়ে অবাক হয়ে যায়। অজস্র নখের দাগ তার সারা পিঠ জুড়ে। এগুলো? কিছু একটা মনে হতেই লজ্জায় মুখ লাল হয় তার। জি ম্যাডাম, ঠিক ধরেছেন, এগুলো আপনার নখের আঁচড়। আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। লজ্জায় কোনো রকম পালিয়ে আসে আয়াত। আয়াতকে এভাবে যেতে দেখে শব্দ করে হাসে সিদ্রাত। কিছুক্ষণ পরে রুমে ফিরে এসে ক্ষত জায়গা পরিষ্কার করে দেয় আয়াত। এদিকে সময় গড়িয়ে সন্ধ্যা নেমে আসে ধরনীর বুকে। আয়াতের থেকে ছাড়া পেয়ে গোসল ছেড়ে বের হয় সিদ্রাত। আয়াত খুব খিদে পেয়েছে। বসুন, আমি খাবার নিয়ে আসছি। রুবিনা চৌধুরী নিচেই ছিলেন। আয়াতকে স্বাভাবিক দেখে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। তার সাথে টুকটাক কথা বলে খাবার নিয়ে উপরে চলে যায় আয়াত। আসুন খেয়ে নিন। আয়াতের কথায় উঠে সোফায় বসে সিদ্রাত। আয়াতকেও টেনে নিজের কোলে বসায়। কি করছেন? ছাড়ুন। খাইয়ে দাও। সিদ্রাতের বাচ্চামো আবদার শুনে হাসে আয়াত। আপনি এভাবে ধরে রাখলে খাওয়াবো কিভাবে? এইভাবেই। মুচকি হাসে সিদ্রাত। আয়াত আর উপায় না পেয়ে খাবার তুলে দেয় সিদ্রাতের মুখে। মাথা নত করে ফেলে সে। সিদ্রাত তার থুতনি ধরে মাথা উঁচু করে। টলমল চোখ করছে আয়াতের চোখ, যখন তখন পানি গড়িয়ে পড়বে। আয়াত, তুমি আবারও কান্না করছো? আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তোমার কি মনে হয় আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব? চোখ মুছিয়ে দেয় সিদ্রাত। তুমি এতটা ছিচকাদুনে কবে থেকে হলে আয়াত? এত কান্না কিভাবে করতে পারো তুমি? একাই চোখে পানি চলে আসে। আয়াতের কপালে আদরে ঠোঁট ছোঁয়ায় সিদ্রাত। খুব ভালোবাসি তোমাকে, তোমার চোখের পানি সহ্য হয় না আমার। কান্না কান্না চেহারায় হাসি ফুটে ওঠে আয়াতের মুখে। আর কাঁদবো না। মনে থাকবে। আয়াতকে বুকে আগলে নেয় সিদ্রাত। লক্ষ্মী বউ আমার। আসতে পারি? রায়হানের ডাকে তড়িঘড়ি করে সিদ্রাতের কোল থেকে উঠে দাঁড়ায় আয়াত। এটো হাতের দিকে একবার তাকিয়ে সিদ্রাতের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। মুচকি হাসে সিদ্রাত। যাও, হাত ধুয়ে এসো। সময় নষ্ট না করে দ্রুত স্থান ত্যাগ করে আয়াত। ভেতরে এসো ভাই। ধীর কদমে ভেতরে প্রবেশ করে রায়হান। আশেপাশে সতর্ক দৃষ্টি মেলে আয়াতকে খুঁজতে থাকে। আয়াত কোথায়? ফ্রেশ হতে গেছে। ও, আয়াত ঠিক আছে? কোথাও লাগেনি তোর? না ভাই, ঠিক আছে ও। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে রায়হান। আয়াতকে নিজের বোনের চোখে দেখে কিনা, বোনের কষ্টে তার কষ্ট হবে, এটাই স্বাভাবিক। শীত, কি করবি ভেবেছিস কিছু? এতদিন পরে আরোহী কোথা থেকে উদয় হলো? জেরিনের থেকে সব শোনার পর মনে হচ্ছে না আরোহী এত সহজে পিছু ছাড়বে। আমিও এটাই ভাবছি ভাই, কিছু একটা করতে হবে। এ বাড়িতে আসার পেছনে নিশ্চয়ই ওর বড় কোনো কারণ আছে। আমার তো আয়াতকে নিয়ে ভয় লাগছে, ওর কোনো ক্ষতি না করে দেয়। আয়াতের জন্য আমি আছি। আরোহী আর এ বাড়িতে পা রাখতে পারবে না। সিকিউরিটি গার্ডদের বলা আছে।
সিদ্রাতের কাঁধে ভরসার হাত রাখে রায়হান। তা না হয় বুঝলাম, তুই এটা বলতো আরোহী এতদিন পর ফিরে এলো কেন? আমি কি করে জানবো ভাই? আয়াত ব্যতীত অন্য কোনো নারী নিয়ে এত ভাবার সময় আমার কই। তবে এবার মনে হচ্ছে ওর বিষয়ে খোঁজ নিতে হবে শীত। কখন কি করে বসে ঠিক নেই। রায়হানের কথায় কিছুক্ষণ চুপ থাকে সিদ্রাত। হুম, আমি লোক লাগাচ্ছি, সকাল হবার আগেই সব খবর চলে আসবে। এর মধ্যে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আয়াত। রায়হান এক পলক তার দিকে তাকিয়ে এগিয়ে আসে, আদুরে হাত রাখে আয়াতের মাথায়। কোনো চিন্তা করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মুচকি হাসে আয়াত। প্রাপ্তির হাসি হাসে রায়হান। ভাই, সব ঠিক করে দিব। তুমি শুধু মন খারাপ করে থেকো না। কি মনে থাকবে তো ভাইয়ের কথা? হ্যাঁ সূচক মাথা নাড়ায় আয়াত। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভাসুর নামক বড় ভাইয়ের দিকে। একটা বড় ভাইয়ের খুব অভাব ছিল তার। রায়হানের স্নেহ পাওয়ার পর সে অভাব ঘুচে যায়। বড় ভাইয়ের স্থানে বসিয়েছে তাকে। এই মানুষটাকে সে তার সকল বিপদে এগিয়ে আসতে দেখেছে। আরো কিছুক্ষণ তাদের সাথে থেকে চলে যায় রায়হান। ব্যালকনিতে দাঁড়িয়ে রাগে ফুঁসছে আরোহী। আয়াতের উপর প্রচন্ড রাগ হচ্ছে তার। তার এমন রাগের পেছনের কারণ ধরতে পারছে না সে নিজেও। কেন রাগ হচ্ছে আয়াতের উপর? এ প্রথম তার কথার অবাধ্য হয়েছে এর জন্য, নাকি সিদ্ধাতের সাথে সুখী সংসার করছে এর জন্য? নিজের কাছে প্রশ্ন করেও কোনো উত্তর পেল না সে। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ভয়ে দ্রুত পেছন ফিরে তাকায়। ধোয়া উড়া গরম কফির হাতে দাঁড়িয়ে আছে লিপি। এক মগ বাড়িয়ে দেয় তার দিকে। কখন থেকে ডেকে চলেছি, কি এত ভাবছিস আরোহী? তেমন কিছু না। এক হাতে গরম কফিটা হাতে নিয়ে চুমুক বসায় তাতে। মাথাটা প্রচুর ধরেছে তার। এ সময় এটা খুব কাজে দেবে তার। তোর এই অবস্থা কি করে হলো? কিছু তো বললি না। সে অনেক কথা, পরে এক সময় বলবো। লিপিকে কোনো রকম এড়িয়ে রুমে চলে যায় আরোহী। তখনই প্রচন্ড শব্দ তুলে বেজে ওঠে তার সেলফোন। সিদ্ধার্থের নাম্বার থেকে কল দেখে খুশিতে চিকচিক করছে তার চোখ দুটো। কতবার ফোন করেছে সে সিদ্ধার্থকে, তবে একবারও ফোন তুলেনি সিদ্ধার্থ। সে তো মেসেজও পাঠিয়েছিল, তাহলে কি মেসেজ দেখেই ফোন করেছে সিদ্ধার্থ? তার কিছু ভাবতে পারলো না সে। দ্রুত ফোনটা রিসিভ করে কানের কাছে নেয়। আমি জানতাম তুমি আমাকে কল করবে। কাল সকালে আমার অফিসে একবার আসবেন, কথা আছে। ঠিক আছে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। আরোহীর কথা শেষ হবার সাথে সাথেই কল কেটে দেয় সিদ্ধার্থ। এদিকে খুশিতে সারা রাত ঘুমোতে পারেনি আরোহী। সকাল সকাল উঠে রওনা হয় সিদ্ধার্থের অফিসের উদ্দেশ্যে। নিজের ক্যাবিনে বসে ল্যাপটপ নিয়ে কিছু একটা করছিল সিদ্ধার্থ। তার সামনে চেয়ারে বসে আপন মনে ফোন টিপছে রায়হান। এমন সময় দরজায় টোকা পড়ে। দুজনের দৃষ্টি আপাতত দরজার দিকে। কামিন। অনুমতি পেয়েই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে আরোহী। রায়হানের উপস্থিতিতে কিছুটা বিব্রত হয় সে। আরোহী যে, কি অবস্থা তোমার? ভালো ভাইয়া। মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রাখে আরোহী। দাঁড়িয়ে কেন? এখানে বসো। পাশে থাকা চেয়ারটা টেনে দেয় রায়হান। বিনা বাক্যে বসে পড়ে আরোহী। একটা কথা জিজ্ঞেস করি? রায়হানের প্রশ্নে কিছুটা ঘাবড়ে যায় আরোহী। হাতের উল্টো দিকে দিয়ে কপালে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে নেয়। কি জানতে চান? আমার ভাই কি তোমার কোনো ক্ষতি করেছে? কিছুক্ষণ সময় নিয়ে উত্তর দেয় আরোহী। না। আয়াত যে তোমার চাচাতো বোন, আমি তো জানতাম তুমি ওকে অনেক স্নেহ করতে, কিন্তু এখন তাকেই আঘাত করতে চাচ্ছ, কারণটা কি? সিদ্ধার্থ ল্যাপটপ বন্ধ করে তাদের কথায় মনোযোগ দেয়। কিছুটা নড়ে চড়ে বসে আরোহী। আমি সিদ্ধার্থকে ভালোবাসি, আর আমি আয়াতের ক্ষতিও করতে চাই না। আমি শুধু আমার সিদ্ধার্থকে ফেরত চাই। এই পর্যায়ে শব্দ করে হাসে সিদ্ধার্থ। সিদ্ধার্থের এমন হাসি ভয়ঙ্কর মনে হচ্ছে আরোহীর কাছে। মাথা নত করে চুপ করে বসে রইল সে। বিয়ের দিন পালিয়ে গেলেন তখন মনে হলো না আপনি আমাকে ভালোবাসতেন? তার সাথে সংসার করলেন তখনও মনে হলো না আপনি আমাকে ভালোবাসেন? যখনই সে আপনাকে ছেড়ে গেল, ভালোভাবে বলতে গেলে রাস্তায় নামিয়ে দিল, সেদিন এসে মনে হলো আপনি আমাকে ভালোবাসেন? বাহ! সিদ্ধার্থের এমন বিদ্রূপে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে আরোহীর। শীত, তুই মাঝখানে কথা বলছিস কেন? আমি কথা বলছি তো। রায়হানের হালকা ধমকে চুপ হয়ে যায় সিদ্ধার্থ। তুমি যদি ভালোই বাসো, তাহলে তাকে সুখী থাকতে দেখতে পারছো না কেন? এভাবে হাত ধুয়ে তার পিছনে ক্ষতি করার জন্য উঠে লেগে পড়েছো কেন? একসাথে এতগুলো প্রশ্নের কি উত্তর দেবে ভেবে না পেয়ে মুখে কুলুপ এঁটে বসে থাকে আরোহী। ভাই, তুমি কাকে কি বলছো? তুমি এখনো ওকে চিনতে পারছো না? ওর মতো লোভী মেয়ের থেকে তুমি এসব আশা করছো? আমি কি ওকে কম কিছু দিয়েছিলাম?
মুখ দিয়ে কিছু বলার সাথে সাথে এনে দিয়েছি, তাতেও মন ভরেনি ওর। যেই আমার বন্ধু রিয়াজ ওকে আমার থেকে বেশি দিতে শুরু করলো, অমনি ওর সাথে হাত মেললো আমাকে ধ্বংস করার জন্য। তাহলে ভেবে দেখো ওর ভালোবাসা কতটা বড়। কি আমি ঠিক বলেছি তো মিস আরোহী? সিদ্ধাতের মুখে রিয়াজের নাম শুনে হাত পা কাঁপতে থাকে আরোহী, তোতলাতে থাকে সে। তুমি কি করে জানলে আমি রিয়াজের সাথে গিয়েছিলাম? আগে জানতাম না, তবে কালকে রাতে জেনেছি। আর এটাও জেনেছি আমার ক্যারিয়ার নষ্ট করার জন্যই আপনি রিয়াজের সাথে হাত মিলিয়েছেন। কিন্তু ভাগ্য আপনার সাথে অন্য খেলা খেলে দিল। আমি তো ঠিকই ভালো আছি, আয়াত সুন্দরভাবে আমার জীবনটা গড়ে দিয়েছে, কিন্তু আপনি নিজেকে দেখুন। আমার ক্যারিয়ার ধ্বংস না করতে পারায় রিয়াজ আপনাকে ছেড়ে দিল, আর আপনার জায়গা হলো রাস্তায়। হাহা, ভাগ্যের কি নির্মম পরিহাস। তাচ্ছিল্যে সুরেই কথাগুলো বলল সিদ্ধাত। সিদ্ধাতের কথায় নির্বাক আরোহী। সিদ্ধাতের বলা কথাগুলো যে সঠিক তার বিপরীতে কী বা বলতে পারে সে, তাই চুপ থাকাই শ্রেয় মনে হলো তার। কি হলো আরোহী, কিছু বলছো না কেন? তাহলে কি আমি ধরে নিব শীতের বলা কথাগুলোই সত্যি? কোনো হেলদোল নেই আরোহীর। ক্রমাগত রাগ বাড়তে থাকে সিদ্ধাতের। উচ্চ শব্দে ধমক লাগায় সে। এভাবে চুপ থাকার জন্য ডাকিনি। আমার ক্ষতি করতে চেয়েছেন, কিচ্ছু বলিনি, ক্ষমা করে দিয়েছি। কি বা বলবো, আপনার লোভ আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আপনার পাপের শাস্তি আপনি পাচ্ছেন। তবে আয়াতের গায়ে একটা আঁচ পড়লে কেউ ছাড় পাবে না। ওর দিকে বাড়ানো প্রত্যেকটা হাত ভেঙে কুড়িয়ে দেব। শব্দ করে কেঁদে ওঠে আরোহী। আমাকে ক্ষমা করে দাও সিদ্ধাত, আমি তোমার সাথে এমন করতে চাইনি। আপনাকে কিছু বললে আয়াত কষ্ট পাবে, আর ওর কষ্ট আমি নিতে পারবো না। শুধুমাত্র আয়াতের জন্য আপনি এখনো সুস্থ অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছেন, না হলে। তাচ্ছিল্যের হাসি হাসে আরোহী। নিজের জন্য খুবই করুণা হচ্ছে তার। আমিও আয়াতের ভালো চাই, তবে ওকে তোমার সাথে দেখে মেনে নিতে পারিনি। তোমাকে আবার আমার করে পাওয়ার লোভ জেগেছিল, তাই তো আয়াতকে আঘাত করতে একবারও ভাবিনি। ব্যর্থ আমি, কোনো সম্পর্কেই সম্মান করতে পারিনি, না পেরেছি কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে। হ্যাঁ, তোমার বলা প্রত্যেকটা কথা সত্য। আমি রিয়াজের কথায় তোমাকে বিয়ে পর্যন্ত নিয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম রিয়াজের মনের আশা পূরণ করতে পারলে আমি যা চাইবো তাই পাবো। আমি লোভে এতই অন্ধ ছিলাম যে হিরে ছেড়ে কয়লা বেছে নিয়েছিলাম। আমি বুঝিনি রিয়াজ আমাকে তার গুটি হিসেবে ব্যবহার করছে। রায়হানের প্রশ্নে মাঝপথে থামতে হয় আরোহীকে। রিয়াজ কেন এমন করলো সেটা জানো তুমি? না ভাইয়া, ও শুধু বলেছিল ও যা বলবে তাই করতে হবে, বিপরীতে আমি যা চাইবো তাই পাবো। আর ও আমাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল, যার কারণে খুব সহজেই আমি তাকে বিশ্বাস করে ফেলি। তুমি ওর কথা মতোই কাজ করেছো, তাহলে ও তোমাকে ছেড়ে দিল কেন? থুতনি চিবুকে ঠেকে আরোহীর কিছুটা সময় নিয়ে বলতে শুরু করে। রিয়াজ আমাকে নিয়ে উত্তরে একটা ফ্ল্যাটে রাখে, বিয়ে করি আমরা। কিছুদিন ভালোই ছিলাম, তারপরেই তার আসল চেহারা বেরিয়ে আসে। শুরু হয় অত্যাচার। দিনের পর দিন এমন চলতে থাকে। রাতভর নেশা করে বাড়ি আসতো আর আমাকে মারধর করতে লাগলো। এরই মাঝে সে খবর পায় সিদ্ধাত অফিসে জয়েন করেছে এবং তার ব্যবসায় পুনরায় উঠতে শুরু করে। এটা শোনার পর থেকে আরও হিংস্র হতে শুরু করে। এক পর্যায়ে টিকতে না পেরে পালিয়ে যাবার চেষ্টা করি, তবে বেশি দূর যেতে পারিনি। তার আগে ওর লোকেরা আমাকে ধরে ফেলে। সেদিন রিয়াজ আমাকে অনেক মারে আর সব জানিয়ে দেয়। সে আমাকে কখনো ভালোই বাসেনি, শুধুমাত্র সিদ্ধাতকে নিচে নামানোর জন্য আমাকে ব্যবহার করেছে। রিয়াজের থেকে সব শোনার পর খুবই ভেঙে পড়ি আমি। বেঁচে থাকার ইচ্ছেই মরে যায়। কান্নার কারণে আর বলতে পারছে না আরোহী। রায়হান তার সামনে থাকা পানির গ্লাসটা এগিয়ে দেয়। গ্লাসের পুরো পানি শেষ করে খালি গ্লাসটা কাচের টেবিলের উপর রাখে। লম্বা একটা শ্বাস টেনে আবারও বলতে শুরু করে। যখনই রিয়াজ সিদ্ধাতের সফলতার খবর শোনে তখনই রেগে যেত। হঠাৎ একদিন বাসায় এসে নিজ উদ্যোগে আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দেয়। খুবই অবাক হয়েছিলাম। আমি যখন নিজ থেকে চলে যেতে চাইলাম তখন জোর করে আটকে রাখলো, আর এখন নিজ থেকে ছেড়ে দিচ্ছে। রিয়াজের এমন কার্যকলাপের কোনো মানেই খুঁজে পেলাম না। অনেকবার তাকে এ বিষয়ে প্রশ্ন করেছিলাম, তাতেও কোনো লাভ হয়নি। তারপর কি করলে? তারপর আর কি, পেপারটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম।
রিয়াজের থেকে মুক্তি পেয়ে গেলাম এটা ভেবে যেমন খুশি লাগছিল, সবার প্রশ্নের কী উত্তর দেব এটা ভেবেও ভয় লাগছিল। বাড়িতে জায়গা হলো না আমার, রাস্তায় এসে পড়লাম আমি। কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখনই লিপির সাথে দেখা হয় আর তার বাসায় জায়গা হয় থাকার জন্য। প্লিজ সিদ্ধার্থ, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর তোমাদের মাঝে আসার চেষ্টা করব না। আমি বুঝে গেছি এখন হাজার চেষ্টা করলেও আমি তোমাদের মাঝে জায়গা করতে পারবো না। কিছু নেই আমার কাছে। আমার লোভ আমাকে একদম নিঃস্ব করে দিয়েছে। আমার করা পাপের শাস্তি পাচ্ছি আমি। আমি অনুতপ্ত। আমি আয়াতের কাছে গিয়েও মাফ চেয়ে নেব। আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, তবে রিয়াজের সাথে অনেক বোঝাপড়া বাকি আছে। কেন করেছে এমন? আমার বন্ধু হয়ে আমার পিঠে ছুরি মারছে। এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলে রায়হান। তাহলে আশা রাখবো তুমি শীত আর আয়াতের মাঝে আসবে না। তুমি হয়তো জানো না তোমার অনুপস্থিতিতে এখানে কি কি হয়েছে। আয়াত অনেক কিছু সহ্য করে এখন একটু সুখের মুখ দেখেছে, আর তুমি সেটাও কেড়ে নিতে চাচ্ছ। এটা আর হতে দিচ্ছি না। আমার ভাই আর আয়াতের মাঝে আসতে গেলে আগে আমাকে অতিক্রম করতে হবে। রায়হানের শাসানো বাণী মুখ বুজে সহ্য করে গেল আরোহী। কারণ রায়হান শান্ত প্রকৃতির মানুষ হলেও রেগে গেলে খুবই ভয়ঙ্কর সে। সিদ্ধার্থ চুপ করে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। কেউ নেই আমার এখানে। আমি অনেক দূরে চলে যাব, এই সব কিছু থেকে অনেক দূরে। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আপনার বাসায় ফিরে যান। বাবা আমাকে বাসায় জায়গা দেবে না, আর এমন অন্যায় করেছি যে এই মুখ নিয়ে সবার সামনে দাঁড়াতে পারবো না। সিদ্ধার্থ কিছু বলার আগেই মুখ খুলে রায়হান। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, তুমি অনুতপ্ত। আশা রাখছি সবাই তোমাকে ক্ষমা করে দেবে। আজ অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে আয়াত। মাথাটা প্রচন্ড ধরেছে তার। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। ব্যথা সহ্য করতে না পেরে নিচে নেমে আসে। লিভিং রুমে সোফায় বসে জরুরি আলোচনা করছিলেন রুবিনা ও মিতু চৌধুরী। আয়াতকে নিচে নামতে দেখে কাছে ডাকে। কি হয়েছে মা? চোখ মুখ এমন ফুলে আছে কেন? তেমন কিছু না মা, ওই মাথাটা একটু ধরেছে। ঔষধ খেয়েছি, কোনো কাজ হচ্ছে না, তাই ভাবলাম কড়া লিকারের চা খেয়ে দেখি, যদি একটু ভালো লাগে। মুচকি হেসে রুবিনা চৌধুরীর সামনে বসে পড়ে আয়াত। রুবিনা আদেশ পেয়ে তেলের বাটি নিয়ে যায় কেয়া। চুলে বিলি কেটে তেল দিয়ে দিচ্ছে রুবিনা চৌধুরী। আরামে চোখ বুজে আসে আয়াতের। কি ভালো লাগছে? অনেক। মুচকি হাসেন রুবিনা। সুন্দর করে আয়াতের চুলে বেনুনি করে দেন। কেয়া এসে গরম ধোয়া ওড়া চায়ের কাপ রেখে যায়। আয়াত সেটা হাতে নিয়ে মাত্রই সোফায় বসেছে, অমনি সদর দরজায় কলিং বেল বেজে ওঠে। কেয়া দৌড়ে যায় দরজা খুলতে। দরজা খুলে সামনের দৃশ্য দেখে চোখ কপালে উঠে যায় তার। ছোট মাগো, দেখে যান কি করেছে ছোট ভাই। সিদ্ধার্থের নাম শুনে বুকটা ধক করে উঠে আয়াতের। রুবিনা চৌধুরীর সাথে সে উঠে দাঁড়ায়। কি করেছে সিদ? তুই হয়ে চিল্লাচ্ছিস কেন? কেয়া মুখ খোলার আগেই ভেতরে প্রবেশ করে রায়হান। তার পিছে সিদ্ধার্থের পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখে শরীর কেঁপে উঠে আয়াতের। হাতে থাকা চায়ের কাপটা নিচে পড়ে সশব্দে ভেঙে যায়। কাঁপতে থাকে তার কণ্ঠনালী। আপু, শুধু আয়াত নয়, সিদ্ধার্থের পাশে আরোহীকে দেখে অবাক হয়েছে উপস্থিত সকলে। আয়াত আপাতত অশ্রুসিক চক্ষু নিয়ে তাকিয়ে আছে সিদ্ধার্থের দিকে। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে সে। নিচে পড়ে যাওয়া চায়ের কাপ থেকে দৃষ্টি সরিয়ে সরাসরি আয়াতের দিকে তাকায় সিদ্ধার্থ। আয়াত ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। সিদ্ধার্থের সামনে এসে পাজোড়া থামে তার। দৃষ্টিতে দৃষ্টি মেলায়, ছোট্ট গলায় বলে, আপু এখানে কেন? না চাইতেও চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ে আয়াতের। সিদ্ধার্থ তার হাতের সাহায্যে আয়াতের চোখের পানি মুছে দেয়। আরোহীর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আয়াতের মুখ দেখে তার কিছু বলার সাহস হলো না সিদ্ধার্থের। তাই নাকি? বলুন না। আয়াত, আমার কাছে আসো ভাইয়া, তোমাকে সব খুলে বলছি। রায়হানের দিকে দৃষ্টি ঘোরায় আয়াত। না ভাইয়া, আমি ওনার মুখ থেকেই শুনতে চাই। কি হলো, আপনি কিছু বলবেন না নাকি আমি? মা, বাবাকে কল করে বাসায় আসতে বলো, কাজ আছে। রুবিনা চৌধুরীর উদ্দেশ্যে কথাটা বলেই আয়াতের হাত ধরে উপরে নিয়ে যেতে থাকে সিদ্ধার্থ। উপস্থিত সকলে শুধু দেখেই গেল, কেউ কিছু বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এসব। রুমে প্রবেশ করে বিছানায় ছুঁড়ে মারে আয়াতকে। উচ্চ শব্দে ধমক লাগায় সিদ্ধার্থ। কি মনে করো আমাকে? কি মনে হচ্ছে তোমার? আরোহীকে আমি আবার আমার জীবনে ফিরিয়ে এনেছি, এই তোমার বিশ্বাস? এই তোমার ভালোবাসা?
এতদিনে এই চিনলে আমাকে? সিদ্ধার্থের প্রত্যেকটা ধমকে কেঁপে উঠছে আয়াত। একে একে সকল ঘটনা খুলে বলে সিদ্ধার্থ। সব শুনে বাকরুদ্ধ আয়াত। কথা বলার ভাষা হারিয়েছে সে। আরোহীকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। তোমার বড় আব্বু তাকে বাড়িতে জায়গা দেননি। মেয়ে মানুষ কতদিন এভাবে বাইরে ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়ি ফিরিয়ে দেবার ব্যবস্থা করেছি। ও বাড়িতে কল করেছি, ওনারা এক্ষুনি আসছে। আগের ন্যায় পাথর হয়েই বসে আছে আয়াত। মুখে টু শব্দটি নেই তার। এরই মধ্যে কেয়া এসে জানিয়ে গেল আহমেদ বাড়ির সকলে এসে উপস্থিত হয়েছে। আয়াত কথা বলো, রাগ হচ্ছে আমার। পাশে থাকা টেবিলে লাথি মেরে হনহনিয়ে বেরিয়ে যায় সিদ্ধার্থ। সিদ্ধার্থ চলে যেতেই ডুকরে কেঁদে উঠে আয়াত। এদিকে রায়হান সবাইকে জানিয়ে দিয়েছে আরোহীকে এ বাড়িতে নিয়ে আসার কারণ। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে সকলেই। আরোহীকে চৌধুরী বাড়িতে দেখে ঘাবড়ে যায় আহমেদ বাড়ির কর্তারা। কে জানে মেয়েটা আবার এখানে কি অশান্তির সৃষ্টি করেছে, যার জন্য সিদ্ধার্থ তাদের এত জরুরি ভিত্তিতে আহ্বান করেছে। আরোহী তার বাবাকে দেখে এক কোনায় গিয়ে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থাকে। মাথা তোলা সাহস খুঁজে পায় না তার। আনোয়ার আহমেদ সতর্ক কণ্ঠে শেফালি বেগমের উদ্দেশ্যে তেজি বাণী ছুঁড়ে মারে। তোর মেয়ের জন্য যদি আয়াতের সংসারে কোনো অশান্তি সৃষ্টি হয়, তাহলে তোমার মেয়ের খবর আছে, এই আমি বলে রাখলাম। কিছু বলি না বলে মাথায় চড়ে বসছে। শেফালি বেগম অসহায় দৃষ্টিতে তাকায় স্বামীর দিকে। দ্রুত পায়ে নিচে নেমে আসে সিদ্ধার্থ। সবাইকে সালাম জানিয়ে রুবিনা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায়। তা বাবা, হঠাৎ এত জরুরি তলব? আরোহী আবার কিছু করেছে? না ছোট আব্বু, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। সিদ্ধার্থের কথায় স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আনোয়ার ও আজিজ আহমেদ। আয়াত কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। আজিজ আহমেদের কথায় মুচকি হাসে সিদ্ধার্থ। ও ঘরেই আছে, কেয়া ওকে নিচে আসতে বলো। সিদ্ধার্থের আদেশ পাওয়ার সাথে সাথে দৌড়ে উপরে চলে যায় কেয়া। কিছুক্ষণের মধ্যেই নিচে নেমে আসে আয়াত। চোখ দুটো তার লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ কান্না করেছে। নিচে এসে সোজা মায়ের কাছে চলে যায় আয়াত। মাকে জড়িয়ে গোপনে অশ্রু বিসর্জন দিতে থাকে। আর চোখে একবার সিদ্ধার্থের দিকে তাকায় না, সিদ্ধার্থ তার দিকেই তাকিয়ে নেই, অন্যদিকে মুখ করে আছে। নিশ্চয়ই রাগ করে আছে তার সাথে। আলগোছে চোখের পানি মুছে মাকে ছেড়ে সকলের সাথে টুকটাক কথা বলে জেরিনের পাশে গিয়ে দাঁড়ায়। এরই মধ্যে বাসায় উপস্থিত হয় সজীব চৌধুরী। চোখ মুখ দেখে চিন্তিত লাগছে তাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছে, নিশ্চয়ই তাড়াহুড়ো করে ছুটে এসেছেন। রুবিনা চৌধুরী দ্রুত পানির গ্লাস এগিয়ে দেয়। পানি শেষ করে আহমেদ বাড়ির সকলের সাথে কুশল বিনিময় করে। সিদ্ধার্থের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারে, কি হচ্ছে? এইভাবে সবাইকে একসাথে ডাকার কারণ কি? আমি বলছি ছোট আব্বু। সকলের দৃষ্টি গিয়ে পড়ে রায়হানের উপর। শুরু থেকে সবকিছু খুলে বলে সে। আরোহী নিচের দিকে তাকিয়ে চোখের জল মুছায় ব্যস্ত। সকলের দৃষ্টি পড়ে আরোহীর উপর। আমি ভীষণ লজ্জিত নিচ্ছি, আমার শিক্ষা কোনো কমতি ছিল, এর জন্য আমার মেয়েটা এমন অমানুষ হয়েছে। আমি মানুষ করতে পারিনি ওকে। ওকে মেয়ে বলে পরিচয় দেওয়াটা ঘৃণা হয় আমার। ছি! আনোয়ার আহমেদের ঘৃণা ভরা দৃষ্টি মেনে নিতে পারছে না আরোহী। হাউমাউ করে কেঁদে আনোয়ার আহমেদের পায়ের সামনে লুটিয়ে পড়ে। প্লিজ বাবা, এভাবে বলো না। আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও। আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হয়ে যাব। ফুপাতে ফুপাতে কথাগুলো বলে আরোহী। এতেও যেন মন গলে না আনোয়ার আহমেদের। আরোহীর এমন কান্নায় ব্যথিত হয় সকলের মন। শেফালি বেগম আঁচলে মুখ গুজে কান্না আটকানোর বৃথা চেষ্টায় নেমে পড়ে। রূপা বেগম আগলে নেন তাকে। ওঠ মা। আরোহীকে টেনে উঠায় সজীব চৌধুরী। ছোট আব্বু, বাবাকে বলো না আমাকে মাফ করে দিতে। তোমরা মাফ না করলে আমি কোথায় যাব? কে আছে আমার? চুপ কর মা, আমরা এখনো মরে যাইনি। তুই আমার সাথে ফিরে যাবি। না আজিজ, ওর জন্য কোনো জায়গা নেই আমার বাসায়। এ পর্যায়ে মুখ খুলে সিদ্ধার্থ। বড় আব্বু, কিছু মনে না করলে কিছু কথা বলতাম। এমন করে বলছিস কেন বাবা? বলো তুমি কি বলতে চাও। আমি বলবো আরোহীকে বাসায় নিয়ে যান। আমি আয়াত যদি ওকে ক্ষমা করতে পারি, তাহলে আপনিও পারবেন। আয়াতের দিকে তাকায় সিদ্ধার্থ। আয়াত মাথা নেড়িয়ে তার কথায় সম্মতি দেয়। আজকে রাগের মাথায় বাসা থেকে বের করে দিচ্ছেন, কাল যদি ওর কোনো ক্ষতি হয় মেনে নিতে পারবেন তো? একটা মেয়ের জন্য এই সমাজ কতটা ভয়ঙ্কর নিশ্চয়ই এ সম্পর্কে অবগত আপনি। চুপ হয়ে যায় আনোয়ার। সিদ্ধার্থের কথায় যুক্তি আছে, এটা মানতে বাধ্য তিনি। কিন্তু কোনো কিন্তু নয় আঙ্কেল। মেয়ে ভুল করেছে বলে আপনারাও কি একই কাজ করবেন?
তাছাড়া ও তো ভুল স্বীকার করেছে, আপনাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়া। কথা শেষ করেই রায়হান আয়াতের সামনে যায়। আয়াতের হাত ধরে তাকে আরোহীর সামনে নিয়ে আসে।